তোরা সবাই এক জায়গায় লাইন করে দাঁড়া। আরে বাবা, এরকম হুটোপাটি করলে আমি কি করে সবাইকে তৈরি করব? কাউকে স্কুলে যেতে হবে না আজকে। তোরা নিজেদের মতো দৌড়াদৌড়ি করতে থাক, আমি আর কাউকে তৈরি করাবো না। এখানেই বসে থাকছি, তোদের যা ইচ্ছা হয় তোরা কর। এই বলে এমিলিয়া ঘরের এক কোনায় বসে পড়ে এবং তার 10 ছেলে মেয়ে রিজু, রাজু, বিট্টু, রিমি, সিমি, তিথি, তাতাই, তিতলি, দিয়া এবং মিমো চারিদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। তার ছেলে মেয়েরা তার কথা শুনছে না দেখে এমিলিয়ার রাগ হলেও তার ছেলে মেয়েদের এত খুশি থাকতে দেখে সে মনে মনে খুবই আনন্দ পায়। এরকম একটা সুখী পরিবারই সে চেয়েছিল। চারিদিকে এরকম কোলাহল শুনে এমিলিয়ার স্বামী সায়ন সেখানে আসে। ঘরের কি অবস্থা হয়েছে? এরা সবাই এরকম ভাবে দৌড়ে বেড়াচ্ছে কেন? এই, তোদের স্কুল নেই? এখনো একজন রেডি হসনি কেন? আজ যদি দেরি হয়েছে আমি কিন্তু কাউকে স্কুলে নিয়ে যাব না। প্রত্যেকদিন তোদের জন্য আমার অফিসে যেতে লেট হয়ে যায়। আমাকে যদি অফিস থেকে তাড়িয়ে দেয় তাহলে কি হবে ভাবতে পারছিস? কি আর হবে বাবা, তুমি কাজ ছেড়ে বাড়িতে বসে থাকবে, তারপর আমরা সবাই মিলে একসাথে খেলবো। তুমি তো আমাদের সাথে কখনোই খেলো না, সারাদিন শুধু কাজ আর কাজ। মাকে একটু খেলতে বললেও মা বকে। তোরা দিন দিন খুব নটি হয়ে যাচ্ছিস। এত নটি হলে আমরা কোনোদিনও তোদের সাথে খেলবো না। নটি বাচ্চাদের বকতে হয়, তাদের সাথে প্লে করতে নেই। তুমি শুধু 9টা বাচ্চা কেন বলছো? আমরা তো 10 জন। 9 বাচ্চার সাথে খেলতে নেই, কিন্তু 10টা বাচ্চার সাথে তো খেলতেই পারো। রিজুর কথা শুনে সবাই খুবই হাসতে থাকে। এমিলিয়া তাদের এক এক করে তৈরি করে সায়নের সঙ্গে স্কুলে পাঠিয়ে দেয়। এমিলিয়া সারা বাড়িতে সবসময় যেন চাঁদের হাট বসে। সবসময় কোলাহল, কথাবার্তা, বাচ্চাদের পায়ের শব্দ, তার এসব খুবই ভালো লাগতো। তাই বাচ্চারা স্কুলে চলে গেলে এমিলিয়া খুবই একা একা বোধ করে আর পুরানো যত স্মৃতি তার মনে পড়তে থাকে। এমনই একদিন একা ঘরে বসে সে নানান রকমের কথা ভাবছে, তখনই তাদের এক প্রতিবেশী বিভা দেবী তাদের বাড়িতে আসে। হ্যালো এমিলিয়া, হাউ আর ইউ? তোমার বাচ্চারা সবাই কোথায়? স্কুলে চলে গেছে? তোমার বাচ্চারা না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। যা বিচ্ছু তোমার ছেলে মেয়েগুলো, রাস্তা দিয়ে গেলে মনে হয় যেন কোনো ক্রিকেটের টিম যাচ্ছে। যদিও সবগুলো বদমাইশ না, একটা দুটো শান্ত। আমি লক্ষ্য করে দেখেছি ছোটগুলো বোধহয় বেশি বদমাইশ, বড়গুলো একটু শান্ত। সবচেয়ে বড় কে গো তোমার বাচ্চাগুলোর মধ্যে? ওরা কেউ ছোট বড় নয়, ওদের সবার একই দিনে জন্ম। ওদের বার্থডেও আমরা একই দিনে সেলিব্রেট করি। কেউ কেউ একটু নটি আর কেউ কেউ একটু কাম, মানে শান্ত। এটাই ডিফারেন্স। একই দিনে জন্ম মানে তোমার সবকটা বাচ্চা একই দিনে জন্মেছে? আমি শুধুমাত্র খবরের কাগজে এরকম পড়েছিলাম যে একজন মহিলার একসঙ্গে 10টা 12টা বাচ্চা হয়েছে, কিন্তু এটা যে সত্যি হয় আর আমি নিজের বাড়ির সামনে এরকম কাউকে দেখতে পাবো সেটা আমি কখনো ভাবিনি। আমার তো ভেবেই কিরকম হাত পা কাঁপছে। হ্যাঁ, একই দিনে আমার সবকটা বাচ্চা হয়েছে। প্রত্যেকেই কত কিউট, তাই না বলুন? হ্যাঁ, ওরা আমার জীবনে আসার আগে আমার একটু কষ্ট তো হয়েছে, কিন্তু ওরা আসার পরে আমার লাইফে ওরা শুধু হ্যাপিনেস ছাড়া আর কিছু দেয়নি। থাক বাবা, আমাকে আর তোমার প্রসব যন্ত্রণার কাহিনী শোনাতে হবে না। আমি বাড়ি যাই। এসব কথা বলার চক্করে তোমাকে যে দরকারি কথাটা বলতে এসেছিলাম সেটাই তো ভুলে গেছি। এসব মনে করে আর লাভ নেই। আমি আসি, হ্যাঁ, পরে কথা হবে। কি ছঞ্ছনা? কি ছঞ্ছনা? আরে বৌঠি দাঁড়ান, বলেছেন আপনি কিসের ছঞ্ছনার কথা বললেন? বিভা দেবী তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। সায়ন বাড়িতে আসলে এমিলিয়া সায়নকে সব কথা বললে সায়ন খুবই হাসতে থাকে। এমিলিয়া বুঝে পায় না যে সে এমন কি কথা বলল যার জন্য সবাই এত হাসাহাসি করছে। আরে তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, যে যা বলছে বলুক। তুমি তো জানো ওরা তোমার ছেলে মেয়ে, আর আমিও তো জানি। আর ওরা তো তোমাকে নিজের মা বলেই জানে। তাহলে বিভা বৌদি বাড়িতে এসে কি বলে গেল তা নিয়ে তোমার কিসের এত চিন্তা? হ্যাঁ, আমার কোনো চিন্তা নেই, কিন্তু বৌদি আমাকে জিজ্ঞাসা করেছিল আমার যন্ত্রণা হয়েছে কিনা। আমার যন্ত্রণা হবে? আমি তো বললাম আমার বাচ্চারা আসার পর থেকে আমাকে শুধু হ্যাপিনেস দিয়েছে। তারপরেও তো বৌদি সেম কথাই বলল। সায়ন এমিলিয়াকে সবকিছু বুঝিয়ে বলে যে বিভা দেবী কেন আর কিসের যন্ত্রণার কথা তাকে বলেছে। সবকিছু শুনে এমিলিয়াও হাসতে থাকে। তারা এভাবেই কথা বলতে বলতে নিজেদের অতীত জীবনের কথা ভাবতে শুরু করে। কিভাবে তাদের কাছে 10টা বাচ্চা এলো, কিভাবে তারা একই দিনে 10টা বাচ্চার বাবা মা হয়ে উঠল, সব কথা তাদের মনে পড়তে থাকে। সায়ন বিদেশে পড়তে গিয়ে এমিলিয়াকে বিয়ে করে দেশে নিয়ে আসে।
দেশের বাড়িতে বিদেশি বউ আনায় প্রথমে তাকে কেউ মেনে নিতে পারে না, আর ধীরে ধীরে মেনে নিলেও সায়নের মা মধুজা দেবী দিনরাত এমিলিয়াকে অপমান করতে থাকে। দেখতে দেখতে বিয়ের 2 বছর হয়ে গেল, এখনো একটা নাতি নাতনির মুখ দেখতে পেলাম না। মা বাবার কথা না শুনে যাকে তাকে ধরে বিয়ে করে আনলে তো এই অবস্থায় হবে। বেশি শিক্ষিত করতে গিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কোন অপয়া মেয়ে মানুষকে বিয়ে করে এনেছি কে জানে। আপনি আমাকে দেখলেই সবসময় কেন এত খারাপ খারাপ কথা বলেন? আমরা তো সব রকমের চেষ্টা করছি, আমরা তো অন্য কোনো পদ্ধতিতেও বেবি আনার চেষ্টা করেছি, কিন্তু আপনি কিছুতেই রাজি হননি। কেন রাজি হব? ওইসব স্যারোগেসি ফ্যারোগেসি তোমাদের বিদেশে চলে, আমাদের দেশে নিজেদের বাচ্চাকে নিজেই গর্ভে ধারণ করতে হয়। আমার ছেলের বাচ্চা আমার ঘরের নাতি, সে অন্য কারোর গর্ভে বড় হবে কেন? এসব আমি কখনো হতে দেব না। গর্ভ অন্য কারোর হলেও বাচ্চাটা তো আমাদেরই থাকবে। আপনাকে তো আগেও অনেকবার বলেছি, আপনি কিছুতেই রাজি হননি, আর শুধু শুধু আমাকে ইনসাল্ট করছেন। ইনসাল্ট করব না তো কি করব? তোমাকে মাথায় তুলে নাচবো? আমাদের প্রতিবেশী মিনতি দেবীকে দেখেছো? খুশি হয়ে পাড়ায় মিষ্টি বেলিয়ে বেড়াচ্ছে, ওনার ঘরে এই নিয়ে 2 নম্বর নাতি এলো। ভাগ্য করে বৌমা পেয়েছিল একটা, সত্যি। আর আমার কপালটা দেখো। তোমাকে আর দোষ দিয়ে করবই বা কি? আমার ছেলের পছন্দ এত খারাপ কি আর বলবো। মধুজা দেবীর এমন কথা শুনে এমিলিয়া খুবই দুঃখ পায়। তার কোনো সন্তান নেই বলে তাকে শুধু তার শাশুড়ি মা নয়, পাড়ার অনেকেই নানান রকম ভাবে অপমান করে। তাদের কারোর কিছু কিছু কথা এমিলিয়া বুঝতেও পারত না, কিন্তু সেটুকু কথা সে বুঝতেই পারত যেগুলো তাকে অপমান করে বলা হতো। এভাবেই দিন কাটতে থাকে। একদিন তাদের প্রতিবেশী চন্দনবাবু এবং তার স্ত্রী তাদের বাড়িতে আসে। এই যে গিন্নি, শুনছো? এদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছো ঠিক আছে, কিন্তু ফুলবেরা যেন এদের বৌমাকে না নিয়ে আসে সেটা ভালোভাবে জানিয়ে দেবে। এখন আশেপাশে কেউ নেই, তাই তোমাকে সতর্ক করে দিলাম। যতই হোক এটা আমার বৌমার প্রথম স্বাদ, আমি চাই না কোনো অলক্ষণে মেয়ে আমাদের বাড়িতে এসে আমার বৌমার কোনো রকম ক্ষতি করুক, মনে থাকে যেন। এমন ভাবে বলো না গো, ও বাচ্চা মেয়ে, ওকে যদি এখন উপরওয়ালা সন্তান না দেয় তাহলে ও কি করতে পারে? সে না হয় আমি ওকে নিমন্ত্রণ করব না, কিন্তু তুমি এভাবে জোরে জোরে এসব কথা বলো না। ও যদি শুনতে পায় তাহলে কষ্ট পাবে। ওই তো একখানা বিদেশি মেয়ে, সারাদিন ইংলিশে ফটর ফটর করছে, এত বাংলা কথা বুঝতে পারবে নাকি? আর বুঝতে পারলেও বা কি বলতো, আমি তো কিছু ভুল বলিনি। সত্যি বলতে আমি ভয়ও পাই না। আড়াল থেকে এমিলিয়া সবই শুনতে পায়। সে কষ্ট পেয়ে আর বাইরে আসে না, সারাদিন নিজের ঘরে বসেই কান্নাকাটি করতে থাকে। সন্ধ্যাবেলা সায়ন বাড়িতে এলে এমিলিয়াকে কাঁদতে দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে জানে এমিলিয়ার উপর সারাদিন কি কি চলে, কিন্তু তবুও এমিলিয়াকে সে কখনো কাঁদতে দেখেনি। এমিলিয়াকে জিজ্ঞাসা করলে সে সব কথা বলে, এবং তার কথা শুনে সায়নেরও খুবই দুঃখ হয়। সায়ন সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাই এসব জিনিস তার মাথাতে বারবার না এলেও এমিলিয়ার মাথা থেকে সেসব কথা বেরোতো না, সেটা সে ভালো করেই বুঝতে পারত। এবার একটু চুপ করো এমি, আমি তোমাকে এত ভালো একটা খবর দেবো বলে তাড়াতাড়ি করে বাড়ি এলাম, আর এসে দেখছি তুমি কাঁদছো। এরকম কান্নাকাটি করলে আমি কথাটা কিছুতেই বলবো না বলে দিলাম। কি কথা সায়ন? আমার বেবি হবে? ডাক্তার বলেছে, আমাদের টেস্টের রিপোর্ট এসেছে। বলো না, সত্যি কথা বলো, কি খুশির খবর ছেবে বলছিলে তুমি? এসব কিছুই নয় আমি নিজেও খুব খুশি হতাম যদি তোমাকে এরকম করে খবর দিতে পারতাম, কিন্তু এরকম কিছুই নয়। বরং তোমার জন্য একটা কাজের সন্ধান আছে, আর কাজটা আশা করছি তোমার খুব পছন্দ হবে। এমন অনেক বাবা মা আছে যারা দুজনেই জব করে, তাই তারা তাদের ছেলে মেয়েদের খেয়াল রাখতে পারে না, আর তারা তাদেরকে ক্রেচে রেখে যায়, অর্থাৎ শিশু রক্ষণীতে। আমাদের এলাকাতে এরকম একটা ক্রেচ আছে, যেখানে ইংরেজিতে কথা বলে একজন কাউকে ওরা খুঁজছে, যে কিনা বাচ্চাদের দেখাশোনা করতে পারবে আর তাদেরকে একটু আধটু করে পড়াশোনাও শেখাতে পারবে। আর তুমি এটার জন্য একদম পারফেক্ট। আমি করব, এই কাজটা আমি করব। সারাদিন বাড়িতে থেকে আমাকে লোকজনের থেকে খারাপ কথাও শুনতে হবে না, আর আমি বাচ্চাদের মাঝে থাকতে পারবো। বাচ্চাদের রাখা সেই ক্রেশটা এমিলিয়াদের বাড়ি থেকে বেশি দূরে না হওয়ায় সে রোজ ঘরের কাজ করে সেখানে চলে যেত। এভাবেই দিন কাটতে থাকে। এমিলিয়া ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে দিন কাটাতে পেরে খুবই আনন্দ পায়। একদিন তাদের পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। কারোর একজনের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে একের পর এক বেশ কয়েকটি বাড়ি পুড়ে যায়। ওই ক্রেশের অনেক বাচ্চাদের নিয়ে তাদের বাবা মা অন্য এলাকায় চলে গেলেও 10 জন বাবা মা মরা বাচ্চা দিনের পর দিন ওই ক্রেশেই কাটাতে থাকে। আমি আর এই ছোট বাচ্চাগুলোকে কষ্টে দেখতে পাচ্ছি না সায়ন,
ওরা শুধু ওদের বাবা মায়ের জন্য কান্নাকাটি করে। আমি রোজ ওদেরকে ডিফারেন্ট মিথ্যা কথা বলে শান্ত করি। প্রত্যেক দিন কত বাচ্চা ক্রেশে আসে, আবার তাদের বাবা মা তাদের নিয়ে চলে যায়, কিন্তু এই 10 জনের আর বাড়ি ফেরা হয় না। ওদের কথা ভেবে আমার খুবই কান্না পায়। আমি ওদের অ্যাডাপ্ট করতে চাই, কিন্তু 10 জন বাচ্চা বাড়িতে আনলে যদি বাবা মা মেনে না নেয়? মা কেন মেনে নেবে না? আমি মা নিজেই তো সবসময় নাতি নাতনি করতে থাকে, আর একসঙ্গে এতজন নাতি নাতনিকে পেয়ে মা অস্বীকারই বা কি করে করবে? আমাদের দুজনের যথেষ্ট রোজগার আছে, আর আমরা ঠিকই 10টা বাচ্চাকে একটা ভালো জীবনও দিতে পারবো। এই বলে তারা দুজনই ক্রেশে পড়ে থাকা 10 জন বাচ্চাকে দত্তক নেয়। অন্যের বাচ্চা তাদের বাড়িতে থাকবে শুনে মধুজা দেবী প্রচন্ড রেগে যায়। তাদের সকলকে সে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে সায়ন এবং এমিলিয়া দুজনে তাদের 10 ছেলে মেয়েকে নিয়ে একটি নতুন বাড়িতে গিয়ে ওঠে। এমিলিয়া তার প্রত্যেকটি বাচ্চার বার্থ সার্টিফিকেট বানায় এবং প্রত্যেকের জন্মদিন তাদের দত্তক নেওয়ার দিনই রাখে। এত কিছুর পরেও কোনো না কোনো কারণে এমিলিয়াকে পাড়া প্রতিবেশীর কথা শুনতে হতো। এইসব বিদেশিদের আমার একদম ভালো লাগে না, এদের জাতপাতের ঠিক নেই। এমন সুন্দর একটা ভদ্র বাঙালি ছেলে কিভাবে এরকম একটা বিদেশি মেয়েকে বিয়ে করলো বলো তো? এই মেয়েকে বিয়ে করেছে বলেই হয়তো বাড়ির লোক বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেটাই হয়েছে, এরকম ভয়ঙ্কর মেয়েকে কেউ বাড়িতে রাখে? এমন কোথাও হয় শুনেছো? একটা মেয়ের নাকি 10টা বাচ্চা হয়েছে, আর তারপর সেই 10 জনকে বাবা মা কারোর মতোই দেখতে নয়। আমার তো খুব অদ্ভুত লাগে ব্যাপারটা। মেয়েটাকে আমার মোটেই সুবিধার মনে হয় না। তোমরা সবসময় আমাদের বাড়ির সামনে কি করো বলো তো? তোমরা কি আমাদের মায়ের বন্ধু হতে এসেছো? কিন্তু তোমাদের সাথে তো আমার মা বন্ধু করবে না। তোমরা খুব পচা, তোমরা খালি সবার নামে বাজে বাজে কথা বলো। আর আমার মা তো কত সুন্দর, মা এরকম পচাদের সাথে কখনো বন্ধুত্ব করবে না। ঠিক বলেছিস দাদা, ওরা শুধু আমাদের মায়ের নামে বাজে বাজে কথা বলে। আসলে মা তো ওদের থেকে বেশি ফর্সা আর অনেক বেশি সুন্দর দেখতে, তাই বোধহয় ওদের হিংসা হয়। এসব কথা শুনে প্রতিবেশী 2 মহিলা খুবই রেগে যায়। তারা বাচ্চাদের গায়ে হাত তুলতে গেলে সায়ন সেখানে চলে আসে। আপনার স্ত্রী বাচ্চাগুলোকে কেমন শিক্ষা দিচ্ছে সেসব আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু এসব বেয়াদবি এই পাড়াতে বেশি দিন চলবে না। কার না কার বাচ্চা চুরি করে এনে নিজের বাচ্চা বলে চালাচ্ছেন। কোনো বাচ্চারই তো বাবা মায়ের সাথে মুখের মিলটুকু নেই। আপনারা কি ভাবেন আমরা কিছুই বুঝি না? আপনার বাচ্চাদের ভদ্রতা শেখান, তা না হলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। বাইরে কোলাহল শুনে এমিলিয়া সেখানে আসে। তার বাচ্চাদের সামনে এসব আলোচনা হচ্ছে শুনে সে খুবই রেগে যায়। এমিলিয়া তার বাচ্চাদেরকে ঘরে পাঠিয়ে সকলকে সত্যি কথাগুলো বলে দেয়। এখন আপনারা বুঝতে পারলেন তো কেন আমার 10টা বাচ্চা, কিভাবে একসাথে আমার 10টা বাচ্চা হলো। আমি সারা জীবন ওদের সাথে ওদের আসল মা হয়ে থাকতে চাই। আপনারা দয়া করে ওদের সামনে এসব কথা বলবেন না। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। এমিলিয়ার কথা শুনে তাদের প্রতিবেশীরা নিজেদের ভুল বুঝতে পারে। তারা এমিলিয়ার কাছে ক্ষমা চায়। তারা সবাই মিলে এমিলিয়াকে কথা দেয় তারা আর কোনোদিনও এইসব নিয়ে আলোচনা করবে না। এইভাবে এমিলিয়া এবং সায়ন তাদের 10 বাচ্চাকে নিয়ে একটি সুন্দর হাসি খুশি জীবন কাটাতে থাকে। রিঙ্কি, প্রিয়া এবং নূপুর 3 জনে একই স্কুলে পড়াশোনা করত। তারা এখন ক্লাস 8-এ পড়ে। তাদের বাড়ি একই গ্রামে ছিল। 3 বন্ধু একসঙ্গে স্কুলে যেত, একই সঙ্গে পড়াশোনা করত, একই সঙ্গে টিফিন খেত, আবার একই সঙ্গে বাড়ি ফিরে আসতো। আবার ছুটির দিনে তারা একসঙ্গে গ্রুপ স্টাডিও করত। তারা 3 জনেই পড়াশোনায় খুবই ভালো ছিল। তারা পড়াশোনা করার পাশাপাশি নিজেদের মধ্যে হাসি মজা ও আনন্দ করত। একদিন রিঙ্কিদের বাড়িতে প্রিয়া ও নূপুর গ্রুপ স্টাডি করতে আসে। কাকিমা, রিঙ্কি আছে বাড়িতে? আমরা গ্রুপ স্টাডি করতে এসেছি, রিঙ্কি আমাদের আসতে বলেছিল। হ্যাঁ আছে, ও তো ঘরে আছে। যাও তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? আর হ্যাঁ, বাড়িতে লোকজন আছে, তাই তোমরা বেশি চেঁচামেচি করবে না। যাও এবার। প্রিয়া ও নূপুর রিঙ্কির রুমে আসে। রিঙ্কি তাদের দুজনকে দেখে খুবই খুশি হয়। এই, তোরা আজকেও আমাকে জ্বালাতে চলে এসেছিস? আজকে আমার মামা আর মামিরা এসেছে। আমি ভাবলাম আজকে পড়াশোনা করব না, কিন্তু তোদের জন্য তো শান্তি নেই। আমরা আজকে পড়তে আসিনি, আজকে তোদের বাড়িতে লোকজন এসেছে, ভালো ভালো খাবার রান্না হয়েছে নিশ্চয়ই। যা, আমাদের জন্য নিয়ে আয়, আমরাও খাবো। এই,
তোদের গেলা ছাড়া আর কোনো কাজ নেই, খাবার নেই, সব শেষ হয়ে গেছে। আর নূপুর, তোর কাছে আমার খাতা ছিল, ওই খাতাটা এনেছিস? তিন বন্ধু নিজেদের মধ্যে কথা বলছিল, তখন প্রিয়ার চোখ খাটের উপর রাখা ছোট বাচ্চাদের কয়েকটা জামা কাপড়ের উপর পড়ে। এই ছোট বাচ্চার জামাগুলো কার রে? তুই আজকাল ছোট বাচ্চাদের জামা কাপড় পরছিস নাকি? মার খাবি, এটা আমার মামাতো বোনগুলোর, ওরা এখন অনেকদিন থাকবে, তাই অনেক জামা কাপড় নিয়ে এসেছে। ওরা তো আমার ঘরেই ঘুমায়। এই চল না, এই বাচ্চাদের জামা পরে আমরা দেখি আমাদের কেমন লাগে। এই ছোট ছোট স্কার্ট গুলো পরতে খুব ভালো লাগবে। হ্যাঁ, ঠিক বলেছিস, চল আমরা তিনজনেই ছোট ছোট জামা পরি। কিরে প্রিয়া, তুই পরবি তো? এই বলে তিন বন্ধু ছোট বাচ্চাদের জামা পরে ফেলে। ছোট ছোট জামা পরে তিন বন্ধু খুবই আনন্দ পায়। আমাদেরকে তো খুব সুন্দর লাগছে রে, পুরো মনে হচ্ছে ফিল্মের হিরোইন। টিভিতে এরকমই তো সবাই ছোট ছোট জামা পরে ডান্স করে, তাই না বল? কি সুন্দর লাগছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস, এই জামাগুলো পরে নিজেদেরকে হিরোইন মনে হচ্ছে। গান চালা না রিঙ্কি, গান চালা। আমরা তিনজন হিরোইনদের মতো করে নাচবো। আর আগে দরজাটা বন্ধ করে দে। তিন বন্ধু দরজা বন্ধ করে দিয়ে অনেক জোরে গান চালিয়ে দেয়। তারা তিনজনে একসঙ্গে নাচানাচি করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে তারা মজা করতে থাকে। তাদের ঘর থেকে জোরে জোরে গান বাজনার আওয়াজ শোনা যাচ্ছিল। রিঙ্কির মা অবাক হয়ে সেখানে আসে। তোরা দরজা বন্ধ করে কি করছিস? তোরা পড়াশোনা করছিস নাকি গান শুনছিস? এই রিঙ্কি, দরজা খোল, দরজা খোল বলছি। কি রে, শুনতে পাচ্ছিস না? দরজা খোল তাড়াতাড়ি। রিঙ্কি তার মায়ের গলার আওয়াজ পেয়ে খুবই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে মিউজিক বন্ধ করে দেয় আর তার বন্ধুদের ছোট জামাগুলো খুলে দিতে বলে। তিন বন্ধু তাড়াতাড়ি করে বাচ্চাদের ছোট ছোট টাইট জামাগুলো খুলতে গিয়ে সেগুলো ছিঁড়ে ফেলে। প্রিয়া এবং নূপুর খুব ভয় পেয়ে যায়। রিঙ্কি দরজা খুলতেই দেখে যে তার মা দাঁড়িয়ে আছে। কি করছিলি তোরা? হ্যাঁ, কি করছিলি? গান চালিয়েছিলি কেন? আর এত লাফালাফি কিসের জন্য? বাড়িতে লোকজন আছে সেটা ভুলে গেছিস? পাপিয়া দেবী রিঙ্কিকে বকাবকি করতে শুরু করলে প্রিয়া এবং নূপুর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রিঙ্কি একাই তার মায়ের কাছে বকা খেতে থাকে। হঠাৎ করে পাপিয়া দেবী বাচ্চাদের ছেঁড়া জামাগুলো দেখতে পায়। সে খুবই রেগে গিয়ে পিঙ্কিকে খুব মারধর করে। পরের দিন তিন বন্ধু স্কুলে গিয়ে ব্যাপারটিকে নিয়ে আবার আলোচনা করতে থাকে। তোরা বন্ধু না, তোরা তো শত্রু। কালকে আমার মামাতো বোনগুলো জামা প্যান্ট ছিঁড়ে তোরা পালিয়ে গেলি। আমার মা আমাকে কত মারলো। আমার মা তোদেরকে আর আমাদের বাড়িতে নিয়ে আসতে বারণ করেছে। আরে ছাড় না, তোদের বাড়িতে আর যাবো না। তোরা দুজনে আমাদের বাড়িতে আসবি। এই শোন না, কালকে কিন্তু এই ছোট ছোট ড্রেস পরে ডান্স করতে খুব ভালো লেগেছে। আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া আছে। আমাদের তিনজনকে ছোট জামা পরলে দারুণ দেখায়। আমরা আমাদের স্কুলের স্কার্টটা যদি কেটে ছোট করি তাহলে কেমন হবে বলতো? হেব্বি হবে, আমাদের তিনজনকে দারুণ দেখাবে। মনে হবে ইংলিশ মিডিয়ামে পড়ি। ইংলিশ মিডিয়ামের মেয়েগুলোকে দেখেছিস কত ছোট ছোট স্কার্ট পরে, আর ওদের দেখতে কত স্মার্ট লাগে বলতো? এভাবে তিন বন্ধু নিজেদের মধ্যে যুক্তি করার পর তাদের স্কুল ড্রেসের স্কার্ট ছোট করিয়ে নেয়। তিন বন্ধু একসঙ্গে খুবই শর্ট স্কার্ট পরে স্কুলে এলে সবাই তাদের দেখে অবাক হয়ে যায়। তাদের দিকে সবাই হা করে তাকিয়ে থাকে। রিঙ্কি, প্রিয়া এবং নূপুর মনে মনে খুবই আনন্দ পাচ্ছিল। ঠিক সেই সময় তাদের ক্লাসের ম্যাডাম চলে আসে। ম্যাডামকে দেখে তাদের ক্লাস মনিটর শম্পা বলে, ম্যাডাম দেখুন, রিঙ্কি, প্রিয়া আর নূপুরের অবস্থা দেখুন ম্যাডাম। এরা তিন বন্ধু নিজেদের মধ্যে প্ল্যান করে কত ছোট স্কার্ট পরে এসেছে। আমি বললাম বলে এরা আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। একবার দেখুন এদের কত বাজে দেখাচ্ছে। ম্যাডাম তিন বন্ধুর অবস্থা দেখে খুবই রেগে যায় এবং তাদের খুবই বকাবকি করতে থাকে। তোমরা স্কুলে পড়াশোনা করতে এসেছো নাকি ফ্যাশন শো করতে এসেছো? তোমাদের বাবা মা তোমাদের কিছু বলেননি? কালকে তোমরা তোমাদের গার্জেনকে নিয়ে আসবে। আমাদের স্কুলের একটা নিয়ম আছে, এরকম শর্ট স্কার্ট পরে আসা আমাদের স্কুল কখনোই অ্যালাউ করবে না। কিন্তু ম্যাডাম, শর্ট স্কার্ট পরলে অসুবিধা কি আছে? আমরা টিভিতে দেখেছি বিদেশি মেয়েগুলো কি সুন্দর শর্ট স্কার্ট পরে স্কুলে যায়, আর ওদেরকে দেখতে খুব ভালো লাগে। ওদেরকে তো ওদের টিচাররা বকে না, তাহলে আপনি আমাদের কেন বকছেন? আপনাদের বরং হোল স্কুলের সবার ড্রেস এরকমই শর্ট করে দেওয়া উচিত। তাহলে আমাদের স্কুলের স্টুডেন্টদের দেখে সবাই খুব সুনাম করবে। চুপ করো,
তোমরা কি ভাবছো তোমরা খুব বড় হয়ে গেছো? তোমাদের কথা শুনে স্কুল চলবে? এটা বিদেশ নয় যেখানে তোমরা ছোট ছোট ড্রেস পরে এসে হিরোইন সেজে ফ্যাশন শো করতে আসবে, মডেলিং করতে আসবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমরা এখনই তোমাদের গার্জেনকে ডাকো। রিঙ্কি, প্রিয়া এবং নূপুর খুব ভয় পেয়ে যায়। স্কুলের হেড স্যার তাদের গার্জেনকে ডেকে খুব বকাবকি করে ছোট ড্রেস পরার জন্য। তিন বন্ধু স্কুলে স্যার ম্যাডামের কাছে এবং বাড়িতে বাবা মায়ের কাছেও খুব বকা শোনে। তাদের স্কুলে ছোট ড্রেস পরে যাওয়ার স্বপ্ন ভেঙে যায়। তারা আবার আগের মতো স্কুল ড্রেস পরে স্কুলে যেতে শুরু করে। দেখলি তো, আমাদেরকে ছোট ড্রেস পরতে দিচ্ছে না। আসলে আমাদের দেশে কেউ সেরকম ভাবে ছোট ড্রেস পরে না। আমরা যদি বিদেশে থাকতাম কত ভালো হতো বলতো। আমরা বিদেশিদের মতো শর্ট ড্রেস পরতে পারতাম। আমাদের দেশে কেন যে আমরা জন্মালাম। এই, আমার বাবা বলছিল উচ্চ মাধ্যমিকের পর আমাকে বিদেশে পড়াতে পাঠাবে। তোরাও তোদের বাড়িতে বল, আমরা তিনজন যদি একসাথে বিদেশে গিয়ে পড়াশোনা করি তাহলে খুব ভালো হবে। আমরা ওখানে গিয়ে ছোট ড্রেস পরতে পারবো। আর বিদেশে যাওয়ার পর আমরা এমনিও বিদেশিদের মতো হয়ে যাব। আমাদেরকে আর কেউ ছোট ড্রেস পরতে বারণ করতে পারবে না। প্রিয়া, তোর মাথায় সত্যি খুব ভালো বুদ্ধি আছে, কিন্তু তার জন্য আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা না করলে আমরা বিদেশেও যেতে পারবো না। এইভাবে তিন বন্ধু মন দিয়ে পড়াশোনা করতে থাকে। তাদের তিনজনেরই পারিবারিক এবং আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। তারা বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাদের বাবা মা কোনো রকম আপত্তি না করে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে তিন বন্ধু বিদেশিদের দেখে তাদের মতো শর্ট ডিজাইনার ড্রেস পরতে থাকে। তিন বন্ধু সবসময় নতুন নতুন ড্রেস কিনতো এবং সেগুলি পরে ঘুরে বেড়াতো। এসব করতে গিয়ে তাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়। এর ফলে তারা পরীক্ষায় খুবই কম নম্বর পায়। এ ব্যাপারে তারা তাদের বাড়িতে কাউকে কিছু জানায় না। 5 বছর বিদেশে থাকার পর তারা তাদের দেশে ফিরে আসে, কিন্তু তাদের মধ্যে সেরকম ট্যালেন্ট এবং কোয়ালিফিকেশন না থাকায় তারা চাকরি পায় না। তাই তাদের বাবা মা তাদের বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখা শুরু করে। আমার জন্য ছেলে দেখতে হবে না, আমরা তিন বন্ধু একই বাড়িতে বিয়ে করব। আর আমরা আমাদের লাইফ পার্টনার খুঁজে পেয়ে গেছি, তাই তোমাদের পছন্দের ছেলের সঙ্গে আমরা বিয়ে করতে পারবো না। আমরা মডার্ন ছেলেদের বিয়ে করব, যারা আমাদের মতো মডার্ন, যারা আমাদের ছোট ড্রেস পরার জন্য কখনোই বারণ করবে না। প্রিয়া এবং নূপুর তাদের বাড়িতেও একই কথা জানিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই তিন বন্ধু একই বাড়ির তিন ভাইয়ের সঙ্গে বিয়ে করে। পিঙ্কির বিয়ে হয়েছিল বাড়ির বড় ছেলে নিখিলের সঙ্গে, প্রিয়ার বিয়ে হয়েছিল মেজ ছেলে বিকির সঙ্গে, আর নূপুরের ছোট ছেলে মুকুলের সঙ্গে বিয়ে হয়েছিল। রিঙ্কি, প্রিয়া এবং নূপুরের শাশুড়ি মা মনিকা দেবী তিন বৌমাকে দেখে আকাশ থেকে পড়ে। এ তোরা কেমন মেয়েদের বিয়ে করে বাড়িতে নিয়ে এলি? এদের তো লজ্জা শরম বলে কিচ্ছু নেই। আমার বাড়ির বৌমারা এত ছোট ছোট ড্রেস পরবে, আমি এটা মেনে নিতে পারবো না। এমনিতেই তোরা আমাকে না জানিয়ে বিয়ে করেছিস, তাই তোরা যদি আমার কথা রাখতে পারিস তাহলেই আমি এদের বৌমা হিসেবে মেনে নেব, না হলে নয়। মানে তোমাদের কোন কথা মেনে নিতে হবে আমাদের? আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামে এরকম ছোট জামা কেউ পরে না। গ্রামের লোকেরা যদি দেখে আমার ছেলেরা ছোট জামা পরা মেয়েদের বিয়ে করে বাড়িতে এনেছে, তাহলে আমার মান সম্মান থাকবে না। তাই এদেরকে ছোট জামা পরা বন্ধ করতে হবে, তবেই আমি এদের বৌমা হিসেবে মেনে নিতে পারবো। ক্ষমা করবে মা, আমরা তোমার কথা রাখতে পারবো না। আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল মডার্ন মেয়েদের বিয়ে করার, আর তাছাড়া এরা বিদেশে গিয়ে পড়াশোনা করেছে, তাই এরা বিদেশিদের মতো হয়ে গেছে। আমরা এদের কখনোই ছোট জামা পরতে বারণ করতে পারবো না মা। ওরা ছোট জামা পরবে নাকি বড় জামা পরবে ওটা ওদের পার্সোনাল ব্যাপার। মেয়েদেরকে এ বিষয়ে স্বাধীনতা দেওয়া উচিত মা। আচ্ছা তাই ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর, কিন্তু সব জিনিসের একটা লিমিট থাকে। যেদিন তোরা বিপদে পড়বি সেদিনই বুঝবি। মনিকা দেবীর কথা উপেক্ষা করে তিন ছেলে যে যার বউকে নিয়ে ঘরে চলে যায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রিঙ্কি, প্রিয়া এবং নূপুর তিনজনে একইভাবে ছোট ছোট জামা পরতে থাকে। তাই পাড়াপড়শি সকলেই তাদেরকে দেখে খুবই নিন্দা করতে থাকে। মনিকা দেবী লজ্জায় বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিল। একদিন তিন বন্ধু শপিং করে বাড়ি ফিরছিল, তখন রাস্তার কয়েকটা ভণ্ড ছেলে তাদের ছোট জামা পরে থাকতে দেখে তাদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে থাকে এবং তাদের সঙ্গে বাজে ব্যবহার করার চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে নিখিল, বিকি এবং মুকুল চলে আসে। তোদের এত সাহস, তোরা আমার বউদের উপর নজর দিচ্ছিস? তোদের চোখ আমি তুলে নেব। এই বলে তিন ভাই মিলে ছেলেগুলোকে খুবই মারধর করে
এবং তাদের বউদের বাড়িতে নিয়ে চলে আসে। তোরা কজনের মুখ বন্ধ করবি আর কজনকেই বা এরকম ভাবে মেরে আহত করবি? এখন তো সবে শুরু হয়েছে, আরো সময় গেলে তোরা বুঝতে পারবি যে কে ঠিক ছিল আর কে ভুল। মনিকা দেবীর কথায় কেউই পাত্তা দেয় না। এভাবেই সময় কাটতে থাকে। একদিন 3 বন্ধু তাদের বরদের সঙ্গে একটা জায়গায় ঘুরতে যাবে বলে ঠিক করে। তারা 3 জন সেদিন একই রকমের দেখতে খুবই ছোট এবং টাইট ফিটিং ড্রেস পরেছিল। তারা একটা বাসে উঠে পড়ে। সবাই মিলে তাড়াতাড়ি করে বাসে উঠে যে যার মতো বসে পড়ে। কিন্তু রিঙ্কি এবং প্রিয়ার জামা অতিরিক্ত টাইট হওয়ায় তারা দুজনে বসতে গিয়ে তাদের স্কার্ট ফেটে যায়। তারা ভয়ে চুপ করে বসে থাকে। কাউকে কিছু বলতে পারছিল না তারা। কিছুক্ষণ পর, এই চলো, তোমরা এসে গেছি, নামতে হবে এবার। কি হলো, তোমরা শুনতে পাচ্ছ না? চলো, নামতে হবে তো, উঠছো না কেন? নিখিল, আমার আর প্রিয়ার স্কার্ট পেছনের দিকে ফেটে গেছে, তাই আমরা উঠতে পারবো না। মা সবসময় ঠিকই বলতেন, সব জায়গায় ছোট জামা পরা উচিত না। আমাদের পরিস্থিতি বুঝে, সুযোগ বুঝে, জায়গা বুঝে জামা কাপড় পরা উচিত। নিখিল এবং বিকি তাদের শার্ট খুলে রিঙ্কি এবং প্রিয়াকে পরিয়ে দেয়। তারা কোনো রকমে বাস থেকে নেমে পড়ে। তাদেরকে দেখে সবাই হাসাহাসি করছিল। তারা সেদিন আর ঘুরতে না গিয়ে বাড়িতে চলে আসে। রিঙ্কি এবং প্রিয়া দুজনে বাড়িতে এসে খুবই কাঁদতে থাকে। কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদছো কেন? আর তোমরা এদের শার্ট পরে আছো কেন? মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আজকে আমরা আমাদের ভুলের শাস্তিও পেলাম। মান সম্মান সব শেষ হয়ে গেল। আমাদের ক্ষমা করে দিন আপনি। আমরা আজ ছোট জামা পরবো না। মনিকা দেবী তাদের ক্ষমা করে দেয়। বাড়ির 3 বৌমা তাদের শাশুড়ি মায়ের মতো শাড়ি এবং চুড়িদার পরতে শুরু করে। মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান কিংবা পার্টিতে গেলে তারা ছোট ড্রেস পরতো। আগের মতো সবসময় তারা ছোট জামা পরে না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।